এদিকে আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশের চেষ্টার নেপথ্যে কি, এই নিয়ে থাকবে বিবিসি বাংলা থেকে পাওয়া আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। তারেক রহমান জানেন যে একদিকে যেমন তার বিশ্বস্ত নেতৃত্ব তিন বাহিনীতে প্রতিষ্ঠা করা প্রয়োজন, তেমনি ইউনূস সরকারের আমলে যে চীন ঘেঁষা নীতি পরিচালিত হয়েছে, চীনের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক যে অনন্য উচ্চতায় ইউনূস সরকার নিয়ে গেছেন এবং যার পেছনে জামায়াতে ইসলামী এক রকমের রাজনৈতিক সমর্থন ছিল, পারস্পরিক সমর্থনের বিষয় ছিল, সেটা থেকে বাংলাদেশের সামরিক বাহিনীকে, সশস্ত্র বাহিনীকে তার বের করে নিয়ে আসতে হবে। এদিকে চট্টগ্রামে ঝটিকা মিছিল, রাজবাড়ীতে দফতর উদ্বোধন, বাংলাদেশে ক্রমশ তৎপরতা বাড়ছে আওয়ামী লীগের। নির্বাচন শেষ, সাজানো নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে একটি সরকার গঠিত হয়েছে। 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশের রাজপথে যে সন্ত্রাসী ঘটনা ঘটেছিল তা থামাতে সেনাবাহিনী রাজি না হওয়ায় আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেদিন থেকেই প্রচলিত কথা হচ্ছে যে বাংলাদেশে একটি সামরিক কূপ হয়েছে, তবে বেসামরিক ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে। এদিকে বাংলাদেশের আকাশে নিষিদ্ধ ভারতের বিমান, হঠাৎ অ্যাকশন শুরু ঢাকার, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আওয়ামী লীগ ফেরার তোড়জোড় শুরু হয়ে গেছে। নির্বাচনের পর কেন খুলছে আওয়ামী লীগের অফিস? পর্দার আড়ালে কি ঘটছে? আমি গতকাল একটু হতাশার কথা শুনিয়েছিলাম আপনাদেরকে যে 1.5 বছর হয়ে গেছে আওয়ামী লীগের কোনো নেতৃত্বের নির্দেশনা নেই, আসলে সুস্পষ্ট কোনো নেতৃত্ব নেই, আওয়ামী লীগের কার্যক্রমের কোনো সন্তুষ্টি নেই, সাধারণ নেতাকর্মীরাও সন্তুষ্ট নয় আওয়ামী লীগের কার্যক্রমে। হতাশার কথা বলছিলাম। এমনকি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা কি দিশা দেবে দিশাহারা আওয়ামী লীগকে, কিংবা তার পুত্র সজীবের জয় এখনো পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক কেউ নয়, কিন্তু তিনি কখনো কখনো কোথাও বেফাঁস মন্তব্য করছেন আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে, বিশেষ করে তার মাকে নিয়ে। এদিকে 30 দিনের মধ্যেই বাংলাদেশে ফিরছে আওয়ামী লীগ। তারেক দেখা করবেন শেখ হাসিনার সঙ্গেই। ইনি থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আওয়ামী লীগ সর্বদা প্রস্তুত এবং দলটি শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন সারা বাংলাদেশ থেকে তাদেরকে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগ এপ্রিল মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে তাদের স্বাভাবিক রাজনীতিতে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে নিষেধাজ্ঞাবিহীন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে। অন্তত 3টা যুক্তি উপস্থাপন করলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এটা হতে যাচ্ছে। আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশের চেষ্টার নেপথ্যে কি? নির্বাচনের পর থেকে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করছেন বা তালা খুলে ভেতরে প্রবেশও করেছেন, এরকম খবর উঠে আসছে সংবাদ মাধ্যমে। দলের নির্দেশে নাকি ব্যক্তিগত উদ্যোগে তারা এ ধরনের তৎপরতা চালাচ্ছেন, নাকি এর পেছনে বিএনপি বা জামায়াত বা অন্য কারো সঙ্গে কোনো সমঝোতা আছে, এসব প্রশ্ন সামনে আসছে। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে 2024 সালের অগাস্টে ক্ষমতাচ্যুত দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছিল এবং সেই কারণে তারা এই নির্বাচনেও অংশ নিতে পারেনি। তবে নির্বাচনের পরপরই নেতাকর্মীরা ঢাকাসহ বেশ কিছু জেলা ও উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে প্রবেশ করেছে বা প্রবেশের চেষ্টা করেছে। আবার কিছু জায়গায় কার্যালয় খোলার পরপর পাল্টা দখল ও হামলারও ঘটনা ঘটেছে। এ ধরনের তৎপরতার পেছনে কারণ কি, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে অনেকের মধ্যে। আত্মগোপনে থাকা দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলছেন, দলের কার্যালয় নিষিদ্ধ বা বাজেয়াপ্ত করা হয়নি বলে দলের নেতাকর্মী ও সমর্থকদের সেখানে যেতে বাধা নেই বলেই মনে করেন তারা। এখানে নির্দেশনা বা সমঝোতার কিছু নেই, কর্মী সমর্থকরা দলীয় কার্যালয়ে যাবে, এটাই স্বাভাবিক। ইউনূসের অবৈধ সরকারের বিদায়ের পর দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে এবং স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড সবার জন্য উন্মুক্ত হবে, এটা আশা করে তৃণমূলের কর্মী সমর্থকরা দলীয় কার্যালয়ে যাচ্ছে বা যেতে চাইছে, বিবিসি বাংলাকে বলছিলেন তিনি। প্রসঙ্গত, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার 2025 সালের মে মাসে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছিল। এর আগে 2024 সালের নভেম্বরেই ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছিল সরকার। সমর্থনের আশায় আওয়ামী লীগের স্থানীয় জনপ্রিয় নেতাদের সাথে যোগাযোগ করেছেন। সে সময়ই অনেক জায়গায় আওয়ামী লীগের ওই নেতারা নির্বাচনের পর তাদের কার্যালয় খুলতে দেওয়া হবে কিংবা বাধা দেওয়া হবে না, এমন আশ্বাস পেয়েছেন। তবে কোনো কোনো জায়গায় আশ্বাস দেওয়া বিএনপি ও জামায়াতের নেতাদের নিজ দলীয় প্রতিপক্ষ গ্রুপ এখন আবার তাতে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলেও জানা যাচ্ছে। ফলে কার্যালয় খোলার পরেও কয়েকটি জায়গায় আবার হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বাহাউদ্দিন নাসিম বলছেন, তারা আশা করছেন এসব বিপত্তি কেটে যাবে এবং সরকার শিগগিরই আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। পঞ্চগড় থেকে শুরু। নির্বাচনের পরদিনই আলোচনায় আসে পঞ্চগড়ের একটি আওয়ামী লীগের কার্যালয়ের তালা খোলার ভিডিও। বিশেষ করে বিএনপির স্থানীয় একজন নেতার উপস্থিতিতে তালা খোলার ঘটনা সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তোলে। ভিডিওতে দেখা যায় পঞ্চগড় সদর উপজেলা বিএনপি সভাপতি আবু দাউদ প্রধানের উপস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চাকলাহাট ইউনিয়ন কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়েছে, যদিও পরে তিনি দাবি করেন এই কার্যালয়টি যে আওয়ামী লীগের তা তিনি জানতেন না।
এরপর গত এক সপ্তাহে চাঁদপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বরগুনার বেতাগী ও পটুয়াখালীর দশমিনা উপজেলা কার্যালয় এবং খুলনায় কার্যালয় খুলে অবস্থান করে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দেন বলেও খবর প্রকাশিত হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ, শরীয়তপুর, নোয়াখালী, জামালপুর, রাজবাড়ীসহ আরও কয়েকটি এলাকায় জেলা, উপজেলা পর্যায়ে বন্ধ থাকা কিছু কার্যালয় খোলার পর পরিষ্কার পরিচ্ছন্ন করে দলীয় বিভিন্ন স্লোগান দিয়েছেন নেতাকর্মীরা, এমন খবরও এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। আবার কোনো কোনো জায়গায় কার্যালয় খোলার পর প্রতিপক্ষ রাজনৈতিক দলের কর্মীরা এসে পাল্টা হামলা করেছে বা কার্যালয় বন্ধ করে দিয়েছে, এমন ঘটনাও ঘটেছে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, গত বৃহস্পতিবার ময়মনসিংহের তারাকান্দায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলার পর সেখানে গিয়ে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির স্থানীয় একদল নেতাকর্মী। এ সময় কার্যালয়ের ভেতরে গাড়ির টায়ারে আগুন জ্বালানো হয়। কেন্দ্রীয় ও সভানেত্রীর কার্যালয়। শেখ হাসিনা সরকারের পতনের পরই ঢাকায় কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কার্যালয়ে হামলা ও ভাঙচুর হয়। অনেক জায়গায় অগ্নিসংযোগেরও ঘটনা ঘটে। ধানমন্ডিতে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ হিসেবে ঐতিহাসিকভাবে পরিচিত হয়ে ওঠা বাসভবনও ভাঙা হয়েছে এ সময়ের মধ্যে। বাহাউদ্দিন নাসিমের মতে সারা দেশেই তাদের দলীয় কার্যালয়গুলোতে হামলার পর দখল করা হয়েছিল এবং তিনি মনে করেন যারা দখল করেছিল অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর তারাও সরে যাওয়ায় এখন কার্যালয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের 10তলা ভবনটিতে ব্যাপক হামলার পর আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল শেখ হাসিনা সরকারের পতনের পর। এরপর একদল ব্যক্তি আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট লেখা একটি ব্যানার সেই ভবনে ঝুলিয়ে দিয়েছিল। এছাড়া তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় এবং ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগের পর থেকে এই 3 ভবন পরিত্যক্ত অবস্থায় আছে। এবার নির্বাচনের একদিন পর 14 ফেব্রুয়ারি দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উড়িয়ে কিছুক্ষণ অবস্থান করে কয়েকজন নেতাকর্মী। এরপর 20 ফেব্রুয়ারি সংবাদ মাধ্যমে আসা একটি ভিডিওতে দেখা যাচ্ছে দলটির কয়েকজন নারী কর্মী ধানমন্ডিতে দলটির সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো যে ভবনটি তার সামনে গিয়ে জাতীয় পতাকাটা নিয়ে স্লোগান দিচ্ছেন। বিশ্লেষকরা যা বলছেন, রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরিন বলছেন, নির্বাচনের পর যেসব জায়গায় আওয়ামী লীগের কার্যালয় খোলার তথ্য এসেছে সেখানে অনেক জায়গাতেই স্থানীয় বিএনপি নেতাদের সহযোগিতার বিষয়টি সামনে এসেছে। এদিকে চট্টগ্রামে ঝটিকা মিছিল, রাজবাড়ীতে দফতর উদ্বোধন, বাংলাদেশে ক্রমশ তৎপরতা বাড়ছে আওয়ামী লীগের। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করার পরেও বারবার বাংলাদেশে রাজনৈতিক তৎপরতা বাড়ানোর চেষ্টা চালিয়ে শেখ হাসিনার দল আওয়ামী লীগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে বিএনপি প্রধান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসীন হওয়ার পরে পুনরুত্থানের তৎপরতা আরও গতি পেয়েছে। বিভিন্ন জেলায় ঝটিকা মিছিল বার করছে জনবিক্ষোভে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দল। খোলা হচ্ছে গত 1.5 বছর ধরে বন্ধ থাকা বিভিন্ন দলীয় দফতর। শুক্রবার এমনই এক ঝটিকা মিছিল ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রামে। কোতোয়ালি থানার রাইফেল ক্লাবের সামনে ঝটিকা মিছিলের সময় আওয়ামী লীগ ও যুবলীগের 8 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যানারও বাজেয়াপ্ত করা হয় বলে চট্টগ্রাম পুলিশ জানিয়েছে। কার্যকলাপ নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করা নিয়ে থানায় একটি মামলায় রুজু করা হয়েছে। এর পাশাপাশি আওয়ামী কর্মী সমর্থকদের দফতর খোলার চেষ্টা ঘিরেও তৈরি হয়েছে উত্তেজনা। এদিকে বাংলাদেশের আকাশে নিষিদ্ধ ভারতের বিমান, হঠাৎ অ্যাকশন শুরু ঢাকার। হীরক রাজা ছবির এই সংলাপ মনে পড়ে। রাজস্ব নিয়ে হীরক রাজ বলছেন, রাজস্ব দানে যেখানে গাফিলতি সেইখানে ক্ষতি। সেটা যে নিছক কথার কথা নয় সেটা বুঝিয়ে দিল বাংলাদেশ। ভারতের বিমান সংস্থা স্পাইস জেট তাদের বকেয়া পরিশোধ করতে না পারায় বাংলাদেশ এই বিমান সংস্থাকে তাদের আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার জেরে এই বিমান সংস্থার পূর্বমুখী কিছু ফ্লাইট এখন দীর্ঘ পথ ঘুরে চলাচল করছে। বিশেষ করে গুয়াহাটি এবং ইম্ফলগামে বিমানগুলিকে বিকল্প আকাশপথ ব্যবহার করতে হচ্ছে। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইট রাডার 24-এর তথ্য অনুযায়ী কলকাতা গুয়াহাটি, কলকাতা ইম্ফল রুটের বিমানগুলি বাংলাদেশের আকাশসীমা এড়িয়ে চলছে। স্পাইস জেটের এক মুখপাত্র জানিয়েছেন, নেভিগেশন সংক্রান্ত খরচ এবং অন্য অপারেশনাল বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রাথমিক সমাধান সূত্রের জন্য গঠনমূলক আলোচনা চালানো হচ্ছে। তার দাবি, এটি বিমান পরিষেবার ক্ষেত্রে খুব সাধারণ সমস্যা, তবে এর জন্য পরিষেবায় কোনো প্রভাব পড়েনি বলেও দাবি তার। তবে কি সমস্যা রয়েছে তা এই বিমান সংস্থার তরফে জানানো হয়নি। যদিও সূত্রকে উল্লেখ করে পিটিআই জানিয়েছে, বকেয়া না মেটানোর কারণেই বাংলাদেশের কর্তৃপক্ষ এই উড়ান সংস্থাটিকে তাদের আকাশসীমায় প্রবেশ করতে দিচ্ছে না। কোন খাতে কত টাকা বকেয়া রয়েছে তা এখনও প্রকাশ্যে আসেনি।
প্রসঙ্গত, আর্থিক চাপের মধ্যে আছে স্পাইসজেট। গত বছরের ডিসেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিক রিপোর্ট অনুসারে প্রায় 269 কোটি টাকা লোকসান হয়েছে এই সংস্থার। এদিকে নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে না পারায় স্পাইসজেটের ফ্লাইটগুলোকে দীর্ঘ পথ ঘুরে বিকল্প রুটে চলতে হচ্ছে। বাংলাদেশের নিষেধাজ্ঞা ও ঘুরপথে চলাচলের এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে জ্বালানি খরচ ও পরিচালন ব্যয় কিছুটা বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, স্বল্প দূরত্বের পূর্বাঞ্চলীয় রুটে সময় ও জ্বালানি সাশ্রয়ের জন্য ওভারফ্লাইট অনুমতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘটনা এমন সময় ঘটল যখন স্পাইসজেট আর্থিক টানাপড়নের মধ্যে রয়েছে। 2024 সালের শেষ 3 মাসে 269.27 কোটি টাকা লোকসান হয়েছে সংস্থার। কর্তৃপক্ষ জানিয়েছে, বাড়তি খরচ ও বিশেষ কয়েকটি এককালীন ব্যয়ের কারণে এই লোকসান আরও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে যে নিষেধাজ্ঞা এসেছে এ নিয়ে দ্রুত সমাধান হবে বলেই জানিয়েছেন সংস্থার মুখপাত্র। বিষয়টি নিয়ে স্পাইসজেটের একজন মুখপাত্র জানান, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তিনি বলেন, পরিচালনাগত ও প্রক্রিয়াগত বিষয় যার মধ্যে নেভিগেশন সংক্রান্ত চার্জও রয়েছে, সেগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদের নিয়মিত আলোচনা চলছে। এগুলো শিল্প খাতের স্বাভাবিক বিষয়। সমস্যার দ্রুত সমাধানের জন্য আমরা গঠনমূলকভাবে কাজ করছি। আমাদের ফ্লাইট পরিচালনায় কোনো প্রভাব পড়েনি এবং আমরা নিয়ন্ত্রক সংস্থার বিধি মেনে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিষেবা দিয়ে যাচ্ছি। তবে পর্যবেক্ষকদের মতে, বাংলাদেশের আকাশসীমা ব্যবহারের উপর আরোপ করা এই নিষেধাজ্ঞা দীর্ঘায়িত হলে পরিচালন ব্যয়ে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, এমন এক সময়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে যখন স্পাইসজেট ইতোমধ্যেই আর্থিক চাপে আছে। 2024 সালের ডিসেম্বর পর্যন্ত প্রান্তিকে স্পাইসজেট 269.27 কোটি রুপি নিট লোকসানের কথা জানিয়েছে। বাড়তি খরচ ও এককালীন কিছু ব্যয়ের কারণে মুনাফায় ধাক্কা লেগেছে বলেও সংস্থাটি উল্লেখ করেছে। তবে শেয়ার মার্কেটে এই খবরের প্রভাব খুব বেশি পড়েনি। বোম্বে স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার বিকেলের লেনদেনে স্পাইসজেটের শেয়ার প্রায় 1% কমে 62.5 টাকায় দাঁড়িয়েছে। সাম্প্রতিক তহবিল সংগ্রহের মাধ্যমে আর্থিক অবস্থা স্থিতিশীল করার চেষ্টা চললেও নতুন এই পরিস্থিতি স্বল্প মূল্যের বিমান সংস্থাটির জন্য বড় চ্যালেঞ্জ হিসাবে সামনে এসেছে। 2024 সালের 5ই আগস্ট, যেদিন জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান সর্বসমক্ষে বেরিয়ে এলেন, সকলের কাছে পরিচিত হলেন, সেদিন থেকেই তিনি এমন একটা প্রথা তৈরি করেছিলেন যে সকল গুরুত্বপূর্ণ কাজে, সকল গুরুতর আলোচনায় তারা 3 বাহিনী প্রধান একসঙ্গে উপস্থিত হন, একসঙ্গে গিয়ে সে আলোচনা সারেন। এবং 2024-এর 5ই আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে যেদিন তিনি আমাদের জানমালের দায়িত্ব নিলেন, একটা সরকার গঠন করতে তারা যাচ্ছেন, শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছেন, এই খবরগুলো দিলেন সংবাদ মাধ্যমের সামনে এসে প্রকাশ্যে, তখন যেমন সেনাপ্রধান তার 2 কাঁধে বাকি 2 বাহিনীর প্রধানকে উপস্থিত রেখেছিলেন। সেদিন 5ই আগস্ট যখন রাতে রাষ্ট্রপতি ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে, যেখানে তিনি বললেন যে একটা অন্তর্বর্তী সরকার গঠিত হবে, খুব দ্রুত নির্বাচন হবে, তখনও তার কাঁধের উপর দাঁড়িয়েছিলেন 3 বাহিনী প্রধান একসঙ্গে। এরপর পুরো অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলটাতেই যখনই সেনাপ্রধান গুরুতর কোনো আলোচনা করতে গেছেন যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে, তখনই 3 বাহিনী প্রধান গিয়ে একসঙ্গে উপস্থিত হয়েছেন। সেনাপ্রধান কখনো কখনো একা সাক্ষাৎ করলেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হচ্ছে, বিমান বাহিনী প্রধান বা নৌবাহিনী প্রধান কখনো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একা কোনো সাক্ষাৎ করেন নাই। নৌবাহিনী প্রধান একবার সস্ত্রীক ঈদে গিয়ে সাক্ষাৎ করে এসেছিলেন, সৌজন্য সাক্ষাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধান সাক্ষাৎ করবার পরপরই। আর বিদায়ী সাক্ষাৎ একা একা করেছেন বিমান বাহিনী প্রধান আর নৌবাহিনী প্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে। 19 তারিখ তারেক রহমান তার প্রধানমন্ত্রী হিসেবে, নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে অফিস শুরু করবার পরপরই গিয়ে 3 বাহিনী প্রধান একসঙ্গে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এসেছিলেন। 19 তারিখ কুশল বিনিময়ের পর 21শে ফেব্রুয়ারি তারেক রহমান যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে অফিস শুরু করলেন, সেদিনেই যে তিনি বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানকে আলাদা আলাদা করে তলব করে আনলেন এবং তাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করলেন, তার যে একটা গুরুতর তাৎপর্য আছে সেই ইঙ্গিত বুঝতে সম্ভবত যারা লক্ষ্য রাখেন, যারা মানে এসব বিষয়ের ইঙ্গিত বুঝতে চান, আকেলমন্দ মানুষ, তাদের অসুবিধা হওয়ার কোনো কারণ থাকে না। তারেক রহমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে কোনো একান্ত বৈঠক আয়োজন করেন নাই, তিনি বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন। বিমান বাহিনী প্রধানের সঙ্গে এই সাক্ষাৎ শেষে বিমান বাহিনীর তরফে এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে তারা পারস্পরিক কুশল বিনিময় করেছেন। মানে 19 তারিখে একবার কুশল বিনিময় হয়ে গেছে, এরপর আবারও 21 তারিখে এসে নাকি প্রধানমন্ত্রী আর বিমান বাহিনী প্রধান, প্রধানমন্ত্রী আর নৌবাহিনী প্রধান আলাদা আলাদা করে কুশল বিনিময় করেছেন। দেখেন, এই যে বাংলাদেশের সর্বাধিক আলোচিত, সর্বাধিক পরিচিত যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তারেক রহমান যখন ক্ষমতা গ্রহণ করেছেন তখন বাংলাদেশের সেনাবাহিনীর ক্ষমতায় আছেন, যিনি কিনা 18 মাস সময় ধরে বাংলাদেশে জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে পর্যবেক্ষকরা মনে করেন, যিনি আবার শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত ঘনিষ্ঠ আত্মীয় বলে পরিচিত তো ছিলেনই। এই পুরো জটিলতাটা, যে জটিলতায় বিএনপি মনে করে না যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কখনো তাদের পাশে ছিল কিংবা বিএনপিকে একটা রাজনৈতিক পরিসর দিতে কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দ্রুত একটা নির্বাচনের মাধ্যমে একটা স্থিতিশীলতার দিকে যেতে আগ্রহী ছিলেন, এই বিশ্বাসটা যখন বিএনপি এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উপর করে না, তখন এই আলোচনা
তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকেই ছিল, আমিও আপনাদের সঙ্গে করেছি, যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভেতরে এবং তার বাহিনীতে বড় ধরনের অনিশ্চয়তা আছে। কারণ সম্ভবত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে তারেক রহমানের পক্ষে সুদীর্ঘকাল বা একটা লম্বা সময় রাখা মুশকিল হয়ে পড়বে। কারণ কোনো বিশ্বস্ততার সম্পর্কই আসলে গড়ে ওঠা সম্ভব হবে না এই সেনাপ্রধানের সঙ্গে, কিংবা হয়তো এই তিন বাহিনী প্রধানের সঙ্গে, যারা তিনজনই একই ব্যাচের। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং বাকি দুই বাহিনী প্রধানের অত্যন্ত একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তারা পরস্পর এক ব্যাচের বলে, এবং তিনজনই শেখ হাসিনা সরকারের নিয়োগপ্রাপ্ত, শেখ হাসিনার বিশ্বস্ত জন হিসেবে পরিচিত। তো এই পুরো পরিস্থিতিটা যে তারেক রহমান দ্রুত বদলে ফেলতে চাইবেন, সে আলোচনা সশস্ত্র বাহিনীর ভেতরে বাইরে থাকাটা খুবই স্বাভাবিক। বিমান বাহিনীর সঙ্গে তারেক রহমানের গভীর আলোচনার প্রয়োজন আছে। একরকম যেমন সেনা প্রধানের পরিবর্তন আনতে হলে সে আলোচনা তো বাকি দুই বাহিনীর প্রধানের সঙ্গে করতেই হবে, তার পাশাপাশি এই বিমান বাহিনী প্রধানকে দিয়ে সবচেয়ে উল্লেখযোগ্য কেনাকাটা করিয়েছে ইউনূস সরকার গত 18 মাসে, যেই কেনাকাটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ধরনের উদ্বেগ আছে। প্রেসিডেন্ট ট্রাম্প তারেক রহমানকে যে চিঠি লিখেছেন, তিনি ক্ষমতা গ্রহণের পরপরই অভিনন্দন জানিয়ে সেখানে তিনি কোনো রাগঢাক করেন নাই। তিনি বলেছেন যে তারেক রহমান এবং বাংলাদেশকে, তারেক রহমান যে বাংলাদেশের নেতা, তারা ইন্দো প্যাসিফিক নিরাপত্তা অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশীদার বলে মনে করে, তার তিনি ভালো করে সেই দায়িত্ব তিনি পালন করবেন সে প্রত্যাশা করেন, এবং তিনি আশা করেন তারেক রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সামরিক ক্রয় কেনাকাটা, প্রতিরক্ষা সরঞ্জামাদি কেনাকাটার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হবেন। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যই সেরা পণ্য, কোনো রাগঢাক নাই। যেই ব্রেন্ট ক্রিস্টেনসেনের কথা প্রেসিডেন্ট ট্রাম্প তারেক রহমানের চিঠিতে উল্লেখ করেছেন, সেই মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে যে জানুয়ারিতে দায়িত্ব গ্রহণে এসেছেন, তিনি দায়িত্ব গ্রহণের আগে থেকে 2025-এর অক্টোবরে তিনি যখন সেনেটে এই তার দায়িত্ব পাওয়ার বিষয়ে বক্তব্য রাখছিলেন, তখনই পরিষ্কার করে এসেছেন যে বাংলাদেশ যে চীনের কাছ থেকে বেশি বেশি কেনাকাটা করছে সেটা বন্ধ করা, চীনের সঙ্গে বেশি মাখামাখির যে নিরাপত্তা ঝুঁকি সেটা বাংলাদেশের পরবর্তী নির্বাচিত সরকারকে বোঝানো, সেগুলো হবে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে বাংলাদেশে দায়িত্ব পালনের সময় তার অগ্রাধিকার। কাজেই তারেক রহমান খুব ভালো করে জানেন তার উপরে দায়িত্বটা কি। কারণ তারেক রহমানকে যে এই যে বাংলাদেশে আসবার তার যে পরিস্থিতিটা তৈরি হলো, কিংবা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ধরনের সমর্থন পেলেন, সেই 2025-এর আগস্ট মাস থেকে প্রকাশ্যে, এবং জুনে লন্ডনে ইউনুস বৈঠকের পেছনেও যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল, তারেক রহমান সেটা জানেন। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ঘোষণা করেছিল 2025-এর ফেব্রুয়ারিতেই তাদের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মাধ্যমে, ভারতীয় সংবাদ মাধ্যমে, যে বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে যে রাজনৈতিক শক্তিটি খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা করছে, তাদের প্রতিহত করা মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের একটা অগ্রাধিকার। কাজেই খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা ঠেকাতেই যে তারা তারেক রহমানকে পছন্দ করে নিয়েছেন, এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় যে নিরাপত্তা অঞ্চল মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখানে তাদের প্রধান মিত্র ভারতেরও যে জামায়াতে ইসলামীর চেয়ে তারেক রহমানের প্রতি ভরসা এবং তারেক রহমানকে ক্ষমতায় দেখার ব্যাপারে বিশেষ আগ্রহ ছিল আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে, সেটা তারেক রহমান খুব ভালো করে জানেন। কাজেই তারেক রহমান বিমান বাহিনী প্রধানের সঙ্গে যে গুরুত্বের সঙ্গে দ্রুত আলোচনা করতে চাইবেন স্বাভাবিক। কারণ ইউনূস সরকার এই বিমান বাহিনী প্রধানের আমলে এই গত 18 মাসে বিমান বাহিনীতে 27,000 কোটি টাকা ব্যয়ে চীনের 20টি যুদ্ধ বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে, যেখানে তারা চীনের তৈরি 20টি J-10CE মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার প্রতিশ্রুতি দিয়ে এসেছে। ভারতের গুরুতর আপত্তি আছে সে ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুতর আপত্তি আছে। শুধু তাই নয়, ইউনূস সরকারের এত তাড়াহুড়ো ছিল, এই ক্রয় সংক্রান্ত বিষয়ে তাদের এত আগ্রহ ছিল, এবং সামরিক কেনাকাটা তারা একেবারে নির্বাচনের দিন পর্যন্ত রীতিমতো বন্ধ করে নাই। আমরা এই বার্তা দিতে এসেছি যে 1.5 বছর এই সুৎখোর মহাজন ইউনূস সরকার নেতৃত্বে আমাদের দেশে যে জঙ্গিবাদ উত্থান, মৌলবাদ উত্থান এবং এই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমস্ত কিছুভাবে ধ্বংস করা হয়েছে, সেই জায়গা থেকে আমরা মনে করি আজকের 21শে ফেব্রুয়ারি আমাদের এই বার্তায় আমরা জঙ্গিবাদ মৌলবাদের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদা প্রস্তুত, এবং জনপ্রিয় শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন সারা বাংলাদেশ থেকে জঙ্গিবাদ মৌলবাদ এবং 24-এর যে জঙ্গিবাদ আছে তাদেরকে আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ। তাহলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে কবে? আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগের উপরে প্রফেসর ইউনূস সরকার যে নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা দিয়েছে কার্যক্রমের উপরে, সেই নিষেধাজ্ঞা হয় তুলে নিতে হবে, অথবা বাতিল হতে হবে, অথবা আদালত কর্তৃক অবৈধ ঘোষণা আসতে হবে। এই তিনটার যে কোনো একটা হতে হবে। এই তিনটার যে কোনো একটা হতে গেলে কতটা সময় প্রয়োজন? আমরা বিভিন্নভাবে বিশ্লেষণ করে দেখার চেষ্টা করেছি যে আওয়ামী লীগ এপ্রিল মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে তাদের স্বাভাবিক রাজনীতিতে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। এখন প্রশ্ন করতে পারেন, কিভাবে আপনি স্পেসিফিকলি বলছেন এপ্রিল মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পরিবেশ তৈরি হয়েছে, স্বাভাবিকভাবে নিষেধাজ্ঞাবিহীন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে? চলুন তাহলে একটু এই ব্যাপারটা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি যে কিভাবে আমরা একেবারে স্পেসিফিকলি বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে সক্ষম হবে সম্ভবত এপ্রিলের 10 থেকে 12 তারিখে। বেশ কয়েকটা, অন্তত 3টা যুক্তি উপস্থাপন করলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এটা হতে যাচ্ছে, এবং এটাই সম্ভবত আওয়ামী লীগের
জন্য অপেক্ষা করছে। আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করা হচ্ছে, এই অভিযোগ করা হচ্ছে এনসিপি জামাতের পক্ষ থেকে। জামাত অতটা সরব না, এনসিপি মূলত বেশি সরব। জামাত সরব না, তার একটা বড় কারণ রয়েছে। তার কারণ হচ্ছে যে বিএনপি সরকার ক্ষমতায় নেওয়ার পরে একটা ঘোষণা এসেছে, খুব দ্রুত স্থানীয় সরকার নির্বাচন হবে। সেই ক্ষেত্রে ঢাকার 2টা সিটি কর্পোরেশন এবং চট্টগ্রামের সিটি কর্পোরেশন, এই 3টা সিটি কর্পোরেশনের নির্বাচন দিয়ে সেই প্রক্রিয়া শুরু হবে। সেই প্রক্রিয়া শুরু হলে আবারও সেই ভোট ব্যাংকের প্রসঙ্গ আসবে যে আওয়ামী লীগের ভোট ব্যাংক বিএনপি নাকি জামাত তাদের পকেটে যাবে যদি আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। সেটা একটা বড় প্রশ্ন। এবং নির্বাচন কমিশনের তরফ থেকে এটাও নিশ্চিত হওয়া গেছে যে ঈদের পর থেকে এই 3টা সিটি কর্পোরেশনের নির্বাচনের ব্যাপারে কাজ শুরু করবে নির্বাচন কমিশন, অর্থাৎ খুব শীঘ্রই এই 3টা সিটি কর্পোরেশনের নির্বাচন হবে। সুতরাং সেখানে জামাত আওয়ামী বিরোধী একেবারে ডিরেক্ট ন্যারেটিভ তৈরি থেকে বিরত আছে, কিন্তু এনসিপি একেবারে ডিরেক্ট বিএনপিকে অভিযোগ করছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি। কিন্তু বিএনপি কি চাইছে? বিএনপি ভোটের রাজনীতির ইকুয়েশন তো রয়েছেই, আরেকটা ইকুয়েশন রয়েছে, সেটা হচ্ছে যে বিএনপি চাই বহুদলীয় গণতন্ত্র, যেহেতু তারা বিশ্বাস করে বলে সেহেতু তারা চায় কোনো দল নিষিদ্ধ হয়ে না থাকুক। কারণ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে নির্বাচনের আগে বলেছিলেন যে আজকে একটা দলকে নিষিদ্ধ করা হয়েছে, কালকে যে আমার দলকে নিষিদ্ধ করা হবে না তার গ্যারান্টি কোথায়? এটা কিন্তু বাস্তবতা। বিএনপির আরেক নেতাও অনেকদিন আগে এই কথাটা বলেছিলেন। তাহলে আওয়ামী লীগ ফিরছে কিভাবে? আওয়ামী লীগের উপরে কার্যক্রম নিষেধাজ্ঞা রয়েছে এবং প্রফেসর ইউনূস সরকার নির্বাহী আদেশে এই নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। আওয়ামী লীগকে ফিরতে হলে এই নিষেধাজ্ঞা সরকারকে তুলে নিতে হবে। 1, হয় তুলে নিতে হবে, 2, আদালতে যেতে হবে, আদালতে মামলা করতে হবে, রিট করতে হবে এবং আদালতের মাধ্যমে রায় আসতে হবে যে এই নিষেধাজ্ঞা অবৈধ, এটাকে অবৈধ ঘোষণা করা হলো, তখন আওয়ামী লীগ ফিরতে পারবে। 3, সংসদের মাধ্যমে হতে পারে। সংসদের মাধ্যমে কিভাবে হতে পারে? সংসদের মাধ্যমে যেভাবে হতে পারে সেটা হচ্ছে যে সংসদ অধিবেশন, এই সরকারের আমলে সংসদ অধিবেশন প্রথম যেদিন বসবে সেই দিন থেকে 30 দিনের মধ্যে প্রফেসর ইউনূস সরকারের আমলে গৃহীত সকল আইনি পদক্ষেপ, যতগুলো আইনি পদক্ষেপ তারা নিয়েছে, রাষ্ট্রপতির মাধ্যমে যতটা অধ্যাদেশ তারা জারি করেছে, সমস্ত কিছুর বৈধতা দিতে হবে এই 30 দিনের মধ্যে। 30 দিনের মধ্যে যদি সরকার এই হাজারো, প্রফেসর ইউনূস সরকার তো রেকর্ড করেছে এই তাদের সময়ে, হাজারো অধ্যাদেশ জারি করেছে, হাজারো প্রজ্ঞাপন জারি করেছে, হাজারো আইন, নতুন করে আইন তৈরি করেছে, সবকিছুর বৈধতা বিএনপি সরকারকে দিতে হবে। যদি বিএনপি সরকার বৈধতা না দেয় তাহলে কি হবে? তাহলে অটোমেটিকলি প্রফেসর ইউনূস সরকারের আমলে গৃহীত আইনি যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো বাতিল হয়ে যাবে। এখন প্রশ্ন আসে যে প্রফেসর ইউনূস সরকারের আমলে যত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অধ্যাদেশ থেকে শুরু করে প্রজ্ঞাপন, আইন চেঞ্জ, যত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নতুন সংসদে, বিএনপির আমলে নতুন সংসদের 30 দিনের মধ্যে, 1 মাসের মধ্যে আইন রয়েছে, 30 দিনের মধ্যে এগুলো করতে হবে। 30 দিনের মধ্যে কি এই সবগুলো পর্যালোচনা করে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া, ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া সম্ভব? এক কথায় উত্তর হচ্ছে সম্ভব নয়। এখন তাহলে যদি বিএনপি এই প্রফেসর ইউনূস সরকারের আমলের সিদ্ধান্তগুলো কার্যকর না করে, আইনি বৈধতা না দেয়, তাহলে সবকিছু সেগুলো বাতিল হয়ে যাবে। তার মানে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাও বাতিল হয়ে যাবে। তখন আওয়ামী লীগ অটোমেটিকলি রাজনীতিতে ফিরবে, তাদের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা আর কার্যকর থাকবে না। নির্বাচন কমিশনের ওই নিবন্ধন স্থগিতের ব্যাপারটাও আর থাকবে না, সেটা অটোমেটিকলি হবে। তাহলে বিএনপি কোন পথ বেছে নেবে? বিএনপি নাম্বার 1 যে পথ, সেটা হচ্ছে যে নির্বাহী আদেশে প্রফেসর ইউনূসের নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা সম্ভবত বিএনপি তুলে নেবে না। বিএনপি এই নির্বাহী আদেশে, আবার আরেকটা নির্বাহী আদেশে এই ব্যাপারটা তুলে নেওয়ার ওই সমালোচনার পথে তারা যেতে চাইবে না। তাদের অল্টারনেটিভ আরেকটা রয়েছে, তারা আওয়ামী লীগকে ব্যাকডোরে বলতে পারে যে তোমরা আদালতে যাও, আদালতের মাধ্যমে সিদ্ধান্ত আনো। আদালতের মাধ্যমে সিদ্ধান্তটাও দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার হতে পারে, আবার আদালত যে এটা বাতিল করে সিদ্ধান্ত দেবেন সেটারও তো গ্যারান্টি নেই। সুতরাং একটা নিরাপদ জায়গা হচ্ছে সংসদে প্রফেসর ইউনূসের যে বিষয়ের বৈধতা দেবে না, সেই লিস্টের মধ্যে আওয়ামী লীগের উপরে নির্বাহী আদেশে নিষেধাজ্ঞার ব্যাপারটাও তারা রাখবে। অটোমেটিকলি এটার যদি বৈধতা সংসদ না দেয় তাহলে এটা বাতিল হয়ে যাবে। তাহলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে এবং বিএনপি সরকারের উপরেও ওই সমালোচনার চাপটা আসবে না যে প্রফেসর ইউনূস সরকারের নিষেধাজ্ঞা তারা আবার আরেকটা আদেশে সেটা বাতিল করে দিল, তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইলো, এই চাপটা আসবে না। অটোমেটিকলি সংসদে সেটা পাস হয়নি, সংসদের দৃষ্টি আকর্ষণ হয়নি, সেটা বাতিল হয়ে গেছে, কিছু করার নাই, ব্যাপারটা এরকম হবে। তাহলে স্পেসিফিকলি কিভাবে বললাম যে এপ্রিলের 10 থেকে 12 তারিখের মধ্যে এই আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। এবার আসুন চ্যানেল 24 এর একটা খবর দেখায়। চ্যানেল 24 নিশ্চিত করছে সেটা হচ্ছে 10 থেকে 12 মার্চের মধ্যে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। হয় 10 তারিখ, না হলে 12 তারিখ। 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন বসছে। স্পেসিফিকলি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে 12 তারিখে নতুন সংসদের প্রথম অধিবেশন বসছে। তিনি সাথে এটাও যোগ করেছেন যে 12 তারিখ না হলেও তার 1-2 দিন আগেও বসতে পারে, তবে পরে না। তার মানে তিনি 12 তারিখে স্পেসিফিক বললেও সেটা 10 অথবা 11 তারিখেও হতে পারে। সেই ক্ষেত্রে যদি মার্চের 10 তারিখে কিংবা 12 তারিখে অধিবেশন বসে, তাহলে এপ্রিলের 10 তারিখে বসলে এপ্রিলের 9 তারিখে 1 মাস পূরণ হয়ে যাবে, যেহেতু 30 দিন পূরণ হয়ে যাবে, যেহেতু মার্চ মাস হচ্ছে 31 মাস, 30 দিন পূরণ হতে এপ্রিলের 9 তারিখ হবে যদি 10 তারিখে সংসদ বসে, আর 12 তারিখে বসলে 11 তারিখ হবে। তার মানে আপনি 9 থেকে 11 এই অর্থাৎ একেবারে গড়ে বলা যায় 10 অথবা 11 তারিখের মধ্যে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা উঠে যেতে পারে স্বয়ংক্রিয়ভাবে, এবং সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে এপ্রিলের 11-12 তারিখের পর থেকে আওয়ামী লীগ তার স্বাভাবিক রাজনীতি করতে পারবে, হয়তোবা সেই প্রক্রিয়ার দিকেই যাচ্ছে সমস্ত পরিস্থিতি। তার মানে এটা না যে ওই
সময়ের মধ্যে শেখ হাসিনা ফিরবেন, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তাকে রাজনীতি করতে দেওয়া হবে, কিংবা আওয়ামী লীগের অভিযুক্ত মন্ত্রীদের মানে বিনা দ্বিধায় ফিরতে দেওয়া হবে, ফিরে তারা রাজনীতি করতে পারবেন, কিংবা কারাগারে যারা রয়েছেন তাদের মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে, তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হবে, মানে মানে চূড়ান্তভাবে যাদের বিরুদ্ধে অনেক বেশি অভিযোগ তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হবে, সেগুলো কিন্তু বলছি না। সেগুলো বিএনপি কি করবে সেটা বিএনপির পরবর্তীতে সিদ্ধান্ত কোন প্রক্রিয়ায় যাচ্ছে পরবর্তীতে সেগুলো বোঝা যাবে। কিন্তু আপাত দৃষ্টিতে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে এবং সম্ভবত যে তৃতীয় পদ সংসদে প্রফেসর ইউনূস সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা তৈরি না করার মাধ্যমে সেই সিদ্ধান্ত অটোমেটিকলি বাতিল হয়ে যাওয়ার ফলে আওয়ামী লীগ এপ্রিলের 10 থেকে 12 তারিখের মধ্যে রাজনীতিতে ফিরে আসছে। এটা ব্যক্তিগতভাবে আমার বিশ্লেষণ। ব্যাপারটা ভিন্নও হতে পারে, ব্যাপারটা যে কোনো সময় পাল্টে যেতেও পারে। তবে এটা নিশ্চিত যে বিএনপি এই নির্বাহী আদেশের সিদ্ধান্ত আরেকটা নির্বাহী আদেশে বাতিল করবে না। শেষ পর্যন্ত তারা সংসদের আশ্রয় নেবে বলে ব্যক্তিগতভাবে বিভিন্ন বিষয় পর্যালোচনা করে আমার কাছে সেটাই মনে হয়। আওয়ামী লীগ ফেরার তোড়জোড় শুরু হয়ে গেছে। নির্বাচনের পর কেন খুলছে আওয়ামী লীগের অফিস? পর্দার আড়ালে কি ঘটছে? আমি গতকালকে একটু হতাশার কথা শুনিয়েছিলাম আপনাদেরকে যে 1.5 বছর হয়ে গেছে আওয়ামী লীগের কোনো নেতৃত্বের নির্দেশনা নেই, আসলে সুস্পষ্ট কোনো নেতৃত্ব নেই, আওয়ামী লীগের কার্যক্রমের কোনো সন্তুষ্টি নেই, সাধারণ নেতাকর্মীরাও সন্তুষ্ট নয় আওয়ামী লীগের কার্যক্রমে। হতাশার কথা বলছিলাম। এমনকি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা কি দিশা দেবে দিশাহারা আওয়ামী লীগকে, কিংবা তার পুত্র সজীবের জয় এখনো পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক কেউ নয়, কিন্তু তিনি কখনো কখনো কোথাও বেফাঁস মন্তব্য করছেন আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে, বিশেষ করে তার মাকে নিয়ে। তার মন্তব্যেও তার ইন্টারভিউ আরেকটু সংযত হওয়া আমরা প্রত্যাশা করি বাংলাদেশের ক্ষুদ্র নাগরিক হিসেবে। আওয়ামী লীগ যে ফিরবে, আওয়ামী লীগ যে ফিরছে, এই ফেরার তোড়জোড় চারিদিকে শোনা যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় খোঁজ নিয়েছি, বাংলাদেশের অনেক জেলায় যে আওয়ামী লীগ নেতাকর্মীরা পালিয়েছিলেন, যারা বিদেশেও যেতে পারেননি, হয়তো এক জেলা থেকে এক পঞ্চগড়ের মানুষ হয়তো সাতক্ষীরা গিয়ে আছেন, কিংবা সাতক্ষীরার মানুষ ঠাকুরগাঁয় গিয়ে আছেন, তারা আস্তে আস্তে নিজ জেলায় বা নিজ উপজেলায় ফিরতে শুরু করেছেন, এটি আসার কথা। আর আপনারা কয়েকদিন যাবত দেখছেনই যে আওয়ামী লীগের কার্যালয় একের পর এক খুলছে, একদিকে খুলছে, আবার কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে। এগুলোই আসলে আওয়ামী লীগ ফেরার একটা বার্তা। হতাশার কিছু নেই, কারণ এই যে নতুন একটি সরকার গঠিত হলো, নির্বাচনটা একটা অবৈধ নির্বাচন। অবৈধ নির্বাচন এই অর্থে বাংলাদেশের রাজনীতিতে মূলত দুটি পক্ষ, একটি আওয়ামী লীগ, একটি বিএনপি। আওয়ামী লীগকে অবৈধভাবে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে, কাজেই স্বাভাবিকভাবে ক্ষমতায় কে যাবে? বিএনপি ফাঁকা ফিল্ডে গোল দেবে, ফাঁকা ফিল্ডে গোল দিয়েছে। আজকে ফাঁকা ফিল্ডে গোল দিয়ে তারেক রহমান ক্ষমতার যে মসনদটায় বসেছে, যে সিটটায় বসেছে, সেই সিটটা কিন্তু হট সিট, উত্তপ্ত সিট, জ্বলন্ত উনুনের সিট। আপনি যদি বলেন যে রুটি পরোটা ভাজে, এটাকে কি বলে? তাওয়া। তাওয়ার মধ্যে বসে আছেন তারেক রহমান। এই বসা কিন্তু আরামের বসা নয়, এই বসা কিন্তু পুড়ে যাওয়ার বসা। কয়েকদিন মাত্র শপথ হলো, দেখুন, অপেক্ষা করুন কি ঘটে। নানা কারণে, নানা সূচকে এই সরকার খুব বেশি দিন লাস্টিং করবে না। প্রাথমিক একটা জয় হয়েছে যে ইউনূসের মতো একটা দেশবিরোধী সরকার পতন হয়েছে, এই জন্য মানুষের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস। কিন্তু ইউনূস যে জ্বলন্ত উনুন করে দিয়ে গেছে বাংলাদেশকে, কিংবা ইউনূস যে সিটটায় বসেছেন সেই সিটটায় আজকে তারেক রহমান বসছেন, হট সিট বানিয়ে দিয়ে গেছেন, এর উত্তাপ সহ্য করা কঠিন হবে। আমি ধরে নিলাম যে তারেক রহমানের সব ইচ্ছা থাকবে, তিনি সৎভাবে কাজ করবার চেষ্টা করবেন, অতীতের কলঙ্ক মুছে দিয়ে, কিন্তু তারপরেও সিস্টেমের কারণে, প্রকৃতিগত কারণে তিনি ফেল করবেন। ফেল করবার জন্য প্রতি পদক্ষেপে ইউনূস গর্ত খুঁড়ে রেখে গেছেন। আর এই গর্তগুলোই আওয়ামী লীগের ফেরার জন্য, আওয়ামী লীগের সহ একটা আগামী নির্বাচন হওয়ার জন্য একটা প্রেক্ষাপট তৈরি হয়ে আছে বা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে চমকপ্রদ খবর যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছিল, যাদের কেন্দ্রীয় কার্যালয় ছিল জনমানবহীন, তারাই কি তবে ফিরছে? পঞ্চগড় থেকে চাঁদপুর কিংবা ধানমন্ডি হঠাৎ কেন আওয়ামী লীগ কর্মীরা তালা খুলছেন কার্যালয়ের? এটা কি কোনো গোপন সমঝোতা, নাকি শেখ হাসিনার বিশেষ কোনো বার্তা? 2024 সালের আগস্টে তথাকথিত গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর 2025 সালের মে মাসে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোর কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে। প্রজ্ঞাপনে স্পষ্ট বলা ছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত কোনো মিছিল, সভা বা প্রচারণা চালানো যাবে না। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা কে বা কারা দখল করেছে? জামাত। এর বিচারক থেকে শুরু করে, এর প্রসিকিউটর থেকে শুরু করে প্রত্যেকে জামাতি। এরা এই যে আজকে যারা ট্রাইব্যুনালটা দখল করেছে, তারা মানবতা বিরোধী অপরাধ যে ছিল, জামাতের যে যুদ্ধাপরাধীদের বিচার ছিল, সেই বিচারে যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবী বা আইন সহায়তাকারী কোনো না কোনো ভাবে যুক্ত ছিল। তারা 2024 ক্ষমতার পর পরিবর্তনের পর রাতারাতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দখল করে। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা হচ্ছে 1971 সালের মানবতা বিরোধী অপরাধীদের বিচার করবার জন্য। কিন্তু এই ট্রাইব্যুনালটাকে অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করে 2024 সন্ত্রাসী কর্মকাণ্ড, নিজেরা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, ষড়যন্ত্রমূলকভাবে সেই সরকারের উপর দায় চাপিয়ে দিয়েছে, দিয়ে একটা প্রহসনের নাটকীয় বিচার। আজকে এই জায়গাতে একটা কথা বলতে চাই যে এই যে একটা প্রহসনের বিচার হচ্ছে, জামাতের মতো জঙ্গি গোষ্ঠী রাষ্ট্রীয় ক্ষমতায় না আসাতে বাংলাদেশ তো বেঁচে গেছে। আরেকটি যে প্রহসনের বিচারে যাদের বিচার হচ্ছে, তাদেরকে অন্যায়ভাবে এরা ফাঁসিতে ঝুলিয়ে দিতে জামাতেরা, সেটা থেকেও আল্লাহ স্বয়ং আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আসলে রাখে আল্লাহ মারেকে। এই ট্রাইব্যুনালের ভবিষ্যৎ অন্ধকার জামাতি ট্রাইব্যুনালের। আওয়ামী লীগ ক্ষমতায় আসা আগেই বিএনপি ক্ষমতায় এসছে, তো বিএনপি এই ট্রাইব্যুনালের ভবিষ্যৎ অন্ধকার করে দেবে জামাতিদের। কারণ
বিএনপি জানে যে এরা কারা। 2026-এর ফেব্রুয়ারিতে এসে চিত্রটা বদলে যাচ্ছে। নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা মুড়ে চলে বসেছে। যদিও তারা নির্বাচনে অংশ নিতে পারেনি, কিন্তু ভোট শেষ হতেই তারা আবার কার্যালয়মুখী হচ্ছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহুদ্দিন নাসিম সম্প্রতি বিবিসি বাংলাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার মতে কার্যালয়গুলো বাজেয়াপ্ত করা হয়নি, তাই সেখানে যাওয়ার কোনো আইনি বাধা নেই। নাসিম দাবি করছেন এখানে কোনো গোপন সমঝোতা নেই, এটি তৃণমূলের কর্মীদের স্বতঃস্ফূর্ত আবেগ। তিনি আশা করছেন নির্বাচিত সরকারের অধীনে পরিস্থিতি স্বাভাবিক হবে। ছাত্রলীগের একজন কর্মী রিহান সর্দার নামে একজন বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছেন। রিহান সর্দারের বক্তব্য এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি দাবি করেছেন স্বয়ং শেখ হাসিনার কাছ থেকে তার একটি বার্তা পেয়েছেন। বার্তাটি ছিল সারা দেশে যারা যেখানে সম্ভব দলীয় কার্যালয়ে যান। দলীয় সূত্রগুলো বলছে শেখ হাসিনা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে নিয়মিত তৃণমূলের সাথে যোগাযোগ রাখছেন। এই যে বিচ্ছিন্নভাবে ঝুটিকা মিছিল বা কার্যালয় পরিষ্কারের কাজ চলছে, এর সুতা কি তবে সরাসরি দিল্লি থেকে নাড়ানো হচ্ছে? এটি কি দলের অস্তিত্ব টিকিয়ে রাখার এক ধরনের মনস্তাত্ত্বিক লড়াই? সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছে গত নির্বাচনের পরের দিন পঞ্চগড়ে। সেখানে বিএনপির সদর উপজেলা সভাপতির উপস্থিতিতে আওয়ামী লীগের কার্যালয় খোলা ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ওই বিএনপি নেতা পরে দাবি করেছেন তিনি জানতেন না এটি আওয়ামী লীগের অফিস, কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে তলে তলে কি কোনো সমঝোতা হচ্ছে? চাঁদপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বরগুনা এবং পটুয়াখালীর চিত্র একই। কর্মীরা কার্যালয় পরিষ্কার করছেন, স্লোগান দিচ্ছেন, তবে মুদ্রার উল্টো কিছু আছে। ময়মনসিংহের তারাকান্দায় কার্যালয় খোলার পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি কর্মীরা সেখানে পাল্টা হামলা চালিয়েছে, অর্থাৎ মাঠ পর্যায়ে উত্তেজনা এখন তুঙ্গে। বিবিসি বাংলার প্রতিবেদনে একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। নির্বাচনের আগে অনেক জায়গায় বিএনপি বা জামাতের প্রভাবশালী নেতারা আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সাথে যোগাযোগ করেছেন। ভোটের সমর্থন বা এলাকায় শান্ত রাখার স্বার্থে আওয়ামী লীগ নেতাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে নির্বাচনের পর তাদের কার্যালয় খুলতে বাধা দেওয়া হবে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচিত সরকার আসার পর তারা চাইছে একটি স্থিতিশীল পরিবেশ, আর আওয়ামী লীগের মতো একটি বিশাল কর্মী বাহিনীকে সম্পূর্ণ বাইরে রেখে স্থিতিশীলতা বজায় রাখা কঠিন। এই ধারণা থেকেই হয়তো স্থানীয় পর্যায়ে কিছু শৈথিল্য দেখানো হচ্ছে। তবে এই আশ্বাস অনেক সময় দলীয় কোন্দলের কারণে টেকসই হচ্ছে না। বারবার একটা স্থিতিশীল দেশ, স্থিতিশীল সমাজ গড়বার একটা আলাপ হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে আওয়ামী লীগের অর্ধেক মানুষকে বাদ রেখে স্থিতিশীল সমাজ গড়া কিভাবে সম্ভব? আমি বারবারই বলেছি, এর আগেও বলেছি, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি যেভাবেই দায়িত্ব নিন, পেছনের দরজা দিয়ে হোক আর যেভাবেই হোক না কেন, এটা অবৈধ নির্বাচনের মাধ্যমে হোক আর পাতানো নির্বাচনের মাধ্যমে হোক না কেন, তিনি এখন প্রধানমন্ত্রী। তার কাজ, আমি শুরুতেই যে বললাম, তার যে সিটটা হট সিট, এই সিটে বসে থাকা কিন্তু কঠিন ব্যাপার। এই সিটে বসে থাকতে হলে দেশ, রাষ্ট্র, সমাজে স্থিতিশীলতা আসতে হবে। আর স্থিতিশীলতা আসতে হলে আওয়ামী লীগের সাথে যদি মুখোমুখি সাংঘর্ষিক অবস্থায় থাকেন, তাহলে কোনোভাবেই স্থিতিশীলতা সম্ভব নয়। সেনাবাহিনী উঠে যাচ্ছে এই মাসেই, এই কয়েকদিন পরে 28 ফেব্রুয়ারি থেকে পুরোপুরি। শুধুমাত্র পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীকে আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখতে পারবে? 28 ফেব্রুয়ারির পরেই দেখুন না কেন, মার্চ থেকে দেখুন না কেন কি ঘটে বাংলাদেশে। কাজেই তার আগেই যদি তারেক রহমান আওয়ামী লীগের প্রতি নমনীয় হয়, আওয়ামী লীগের রাজনীতি ওপেন করে দেয়, তাহলে আওয়ামী লীগ হয়তো জ্বালাও পোড়াও ধ্বংসাত্মক অস্থিতিশীল পরিস্থিতি এখনই তৈরি করবে না। তবে যদি বাধা দেওয়া হয় তাদের কার্যক্রমে, তাহলে কিন্তু এই পরিস্থিতি কিন্তু ঘোলাটে হতে বাধ্য। রাজনৈতিক স্থিতিশীলতার সাথে আওয়ামী লীগের স্বাভাবিক কর্মকাণ্ডে ফেরার সুযোগ ইতিবাচক হতে পারে। আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারকে অবৈধ বললেও নির্বাচিত সরকারকে এখনো পর্যন্ত প্রত্যাখ্যান করেনি। এমনকি আওয়ামী লীগ নেতারাও কিন্তু এই নতুন সরকারের কাছে আশাবাদ ব্যক্ত করেছেন। স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এক সাক্ষাৎকারে বলেছিলেন তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেই যে আওয়ামী লীগের উপর তিনি নিষেধাজ্ঞা উঠিয়ে নেবেন, কিংবা অন্যান্য নেতারাও কিন্তু তেমনটা বলছেন। এখনো পর্যন্ত প্রত্যাখ্যান করবার মতো ঘটনা ঘটেনি। আওয়ামী লীগ সত্যিকার অর্থে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এটি একটি আওয়ামী লীগের অবশ্যই কৌশলী অবস্থান। তারা হয়তো ভাবছে নির্বাচিত সরকারের অধীনে তাদের রাজনৈতিক পুনর্বাসন সম্ভব। আওয়ামী লীগের এই কার্যালয় খোলার চেষ্টা কি তাদের রাজনীতিতে ফেরার চূড়ান্ত মহড়া? বাস্তবতা হলো দেশের অনেক জায়গায় এখনো পর্যন্ত জুলাই আন্দোলনের যে ষড়যন্ত্রকারীরা বলুন, এই যে বৈষম্য বলুন, আর জামাতি বলুন, আর শিবির বলুন, তারা কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে। যার প্রমাণ বিভিন্ন জায়গায় পাল্টা হামলা হচ্ছে এবং তারা হামলা করছে। এই যে বৈষম্য বলুন বা এই এনসিপি বলুন বা জামাত শিবির কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগের কার্যালয় একদিকে খোলা হচ্ছে, আরেকদিকে গিয়ে আগুন দিচ্ছে। একটা জায়গায় এমন বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে রাজনৈতিক সময়কালে স্থায়ী শত্রু বা স্থায়ী মিত্র বলে কিছু নেই। পঞ্চগড়ের সেই ভিডিও কিংবা বিএনপি নেতাদের মৌন সম্মতি কি নতুন কোনো রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে? নির্বাচন শেষ, সাজানো নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে একটি সরকার গঠিত হয়েছে। 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশের রাজপথে যে সন্ত্রাসী ঘটনা ঘটেছিল তা থামাতে সেনাবাহিনী রাজি না হওয়ায় আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেদিন থেকেই প্রচলিত কথা হচ্ছে যে বাংলাদেশে একটি সামরিক কূপ হয়েছে, তবে বেসামরিক ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে ক্ষমতা দখলের আগেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে বলেছিলেন তার উপর ভরসা রাখতে। তারপর দীর্ঘ 18 মাস বাংলাদেশ চলেছে ভয়ঙ্কর মব শাসনের মধ্য দিয়ে। সেনাপ্রধান কিছুই করতে পারেননি। বারবার নির্বাচনের দাবি তুলেছেন, বলেছেন ইনাফ ইজ এনাফ, কিন্তু কিছুই হয়নি। বিদেশি মদদে ইউনূস সরকার দীর্ঘ 18 মাস বাংলাদেশকে একটি ভয়াবহ অবস্থায় রেখে শেষ পর্যন্ত দেশি বিদেশি চাপের মুখে, যেখানে হয়তো ওয়াকারও আছেন, একটি সাজানো নির্বাচন দিয়ে বিদায় নিতে বাধ্য হয়েছে। বিএনপি চেয়ারপারসন বা চেয়ারম্যান তারেক রহমানকে হত্যা এবং দুর্নীতি সহ একাধিক মামলায় খালাস দিয়ে দেশে ফিরিয়ে এনে তার হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছে।
যেখানেও ওয়াকারের হাত রয়েছে। কিন্তু এত কিছু করেও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শান্তিতে তার মেয়াদকাল শেষ করতে পারবেন কি? খবর কিন্তু ভিন্ন কথা বলছে। নতুন সরকার গঠনের অব্যবহিত পরেই প্রশাসনের শীর্ষ পদগুলোতে যে বড় ধরনের রদবদল শুরু হয়েছে তা শুধু রুটিন মাফিক প্রশাসনিক কাজ নয়, বরং এই যে ক্ষমতা, এই ক্ষমতাকে নিরঙ্কুশ করার একটি কিউরেটিং প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় প্রথম বড় ধাক্কাটি এসেছে পুলিশ প্রশাসনের উপর। পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি পদ থেকে বাহারুল আলমকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এবং তাকে ঘিরে সৃষ্ট বিতর্ক প্রশাসনের অন্দরে অস্থিরতার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে বাহারুল আলমের বিদায় ঘণ্টা আসলে বেজে গেছে। তাকে একটি বিদায়ী সংবর্ধনার মাধ্যমে সরিয়ে দেওয়া হচ্ছে। তার বিদায়ের প্রেক্ষাপটটি বেশ নাটকীয় এবং বিতর্কিত। বিশেষ করে বিডিআর বিদ্রোহ এবং হত্যাযজ্ঞের সময় তার ভূমিকা এবং ইউনূসের আমলে গঠিত তথাকথিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে তার নাম উঠে আসা তাকে বিএনপি সরকারের কাছে অগ্রহণযোগ্য করে তুলেছে বলে প্রশাসনের ভিতর থেকে জানা গেছে। এছাড়া সাবেক বিএনপি সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুকে ঘিরে বাহারুল আলমের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। পিন্টু স্মৃতিসংঘের লাগাতার আন্দোলন এবং তার বিরুদ্ধে বিডিআর হত্যা মামলায় তাকে গ্রেপ্তারের অভিযোগ পরিস্থিতিকে আরো ঘোলাটে করেছে। বিদায় লগ্নে কর্মীদের বা সহকর্মীদের উদ্দেশ্যে চার্লস ডিকেন্সের বিখ্যাত উক্তি উদ্ধৃত করে বাহারুল আলম যে বার্তা দিয়েছেন সেটি এরকম যে এটি ছিল শ্রেষ্ঠ সময়, এটি ছিল সবচেয়ে খারাপ সময়। তা আদতে গত 1.5 বছরে প্রশাসনিক বিশৃঙ্খলা এবং আস্থার সংকটেরই প্রতিচ্ছবি। আসলে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর সুপারিশে নিয়োগ পাওয়া এই কর্মকর্তার বিদায় মূলত পূর্ববর্তী প্রশাসনের অবশিষ্ট প্রভাব মুছে ফেলার চেষ্টা হিসেবে দেখতে হবে বা দেখছেন অনেকেই। পুলিশের শীর্ষ পদে এই রদবদলের পর স্বাভাবিকভাবেই যে প্রশ্নটি অনেকেই তুলতে শুরু করেছেন তা হলো আইজিপি পর এবার কি তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পালা? বিএনপি সরকারের ভেতরে এবং বাইরে দলটির নীতি নির্ধারণী মহলে জোর গুঞ্জন চলছে যে বর্তমান সেনাপ্রধানকে তার মেয়াদ শেষ হওয়ার আগেই অব্যাহতি দেওয়া হতে পারে। জেনারেল ওয়াকারুজ্জামানের নিয়োগ হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়, যা বর্তমান ক্ষমতাসীনদের কাছে অস্বস্তির কারণ। বিএনপিপন্থী রাজনৈতিক এবং সুশীল সমাজের একটি অংশ বা বড় অংশ মনে করে যে যদিও আগস্টে বা 5ই আগস্টে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করায় ওয়াকারুজ্জামানের ভূমিকা ছিল উজ্জ্বল, তবুও তার উপর জামায়াত বা আওয়ামী লীগের প্রচ্ছন্ন প্রভাব থাকতে পারে। জামায়াত বর্তমানে বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ, সেই হিসাবে বিবেচিত হওয়ায় বিএনপি সরকার সামরিক এবং বেসামরিক প্রশাসনে গুরুত্বপূর্ণ পদগুলোতে এমন কাউকে রাখতে চাইছে না যার সঙ্গে বিএনপির আদর্শিক দ্বন্দ্বের বিন্দুমাত্র ঘাটতি থাকতে পারে এমন কাউকে পদে রাখতে চাইছে না। নিরাপত্তা বিশ্লেষকদের অনেকেই বলছেন যে সেনাপ্রধানের পদ পরিবর্তন কেবল একজন ব্যক্তির পদ পরিবর্তন নয়, এটি দেশের সামরিক নীতি এবং নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সেনাবাহিনীর ভেতর থেকে বিএনপি বিরোধী বা বিগত সরকারের অনুগত কোনো প্রভাব বলয় যাতে সক্রিয় না থাকতে পারে, সেজন্যই এই পরিবর্তনের তোড়জোড়। যদি শেষ পর্যন্ত জেনারেল ওয়াকারুজ্জামানের অপসারণ ঘটে তবে পরবর্তী সেনাপ্রধান কে হবেন তা নিয়ে সামরিক এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। 2024 সালের 24শে জুন দায়িত্ব নেওয়া জেনারেল ওয়াকারের মেয়াদ 2027 সাল পর্যন্ত থাকলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেই সময়সীমা অর্থহীন হয়ে পড়েছে। জ্যেষ্ঠতার ক্রম এবং রাজনৈতিক সমীকরণ মিলিয়ে পরবর্তী সেনাপ্রধান হিসেবে বেশ কয়েকটি নাম আলোচনা রয়েছে। জেনারেল ওয়াকারের ব্যাচমেট বা সমসাময়িক জ্যেষ্ঠ কর্মকর্তারা অনেকেই যাদেরকে ইতিমধ্যে অবসরে পাঠানো হয়েছে, তার বিরুদ্ধে মামলা চলছে, কাউকে শাস্তির আওতায় আনা হচ্ছে। ফলে জ্যেষ্ঠতার ভিত্তিতে পরবর্তী সম্ভাব্য নাম হিসেবে উঠে আসছে লেফটেন্যান্ট জেনারেল শামীমের কথা। তালিকার পরবর্তী নামগুলো মূলত কনিষ্ঠ কর্মকর্তাদের, যারা আওয়ামী লীগ সরকারের পতনের পর দ্রুত পদোন্নতি পেয়েছেন। এদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান এবং বর্তমান কোয়ার্টার মাস্টার জেনারেল বা কিউএমজি জেনারেল ফয়জুর রহমানের নাম বিশেষভাবে আলোচিত হচ্ছে। এছাড়াও লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানের নাম বা মইনুর রহমানের নামও শোনা যাচ্ছে। সেনাপ্রধানের বিদায়ের এই গুঞ্জনের পেছনে কেবল বর্তমান সরকারের ইচ্ছা নয়, বরং বিগত অন্তর্বর্তীকালীন সরকারের বা ইউনূস সরকারের সময়কালের কিছু স্পর্শকাতর ভূরাজনৈতিক এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের ইতিহাসও জড়িত। গত 18 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধানের মধ্যকার সম্পর্ক নিয়ে গণমাধ্যমেই যা প্রচার হয়েছে, পর্দার আড়ালের ঘটনা ছিল তার সম্পূর্ণ বিপরীত। তথাকথিত অনুসন্ধানী সাংবাদিকতা যা প্রকাশ করতে ব্যর্থ হয়েছে তা হলো নির্বাচন এবং রোহিঙ্গা ইস্যুতে মানবিক করিডোর স্থাপন নিয়ে সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে তীব্র মতদ্বৈধতা ছিল। তা তুঙ্গে উঠে যায় যখন সেনাপ্রধানের মাথার উপর একজন নিরাপত্তা উপদেষ্টাকে বসানো হয় যিনি মার্কিন নাগরিক। মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের চাপে রাখাইনে মানবিক করিডোর চালু এবং মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিস স্থাপনের নামে বিদেশি সামরিক উপস্থিতির যে পরিকল্পনা করা হয়েছিল তা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখেছিলেন সেনাপ্রধান। ডক্টর ইউনূস চেয়েছিলেন দীর্ঘমেয়াদী ক্ষমতায় থেকে এই আন্তর্জাতিক এজেন্ডাগুলোর বাস্তবায়ন করতে, যার জন্য সেনাপ্রধানের সমর্থন জরুরি ছিল। কিন্তু জেনারেল ওয়াকার রোহিঙ্গা প্রত্যাবাসনের আগে কোনো করিডোর স্থাপনে রাজি হননি এবং দ্রুত নির্বাচনের পক্ষে অনড় অবস্থান নিয়েছিলেন। এই দ্বান্দ্বিক পরিস্থিতির চূড়ান্ত রূপ দেখা গিয়েছিল যখন প্রধান উপদেষ্টা কৌশলে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও এসএম কামরুল হাসানকে ব্যবহার করে 3 বাহিনীর প্রধানদের চাকরিচ্যুতির বিজ্ঞাপন পর্যন্ত প্রস্তুত করা হয়েছিল বলে জানা যায়। কিন্তু ক্যান্টনমেন্টের তীব্র প্রতিক্রিয়া এবং সেনাপ্রধানের দৃঢ় অবস্থানের কারণে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ কু বা প্রশাসনিক অভ্যুত্থান ব্যর্থ হয়। জেনারেল ওয়াকার স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি সৈনিক হিসেবে সংবিধান এবং সার্বভৌমত্বের শপথ ভঙ্গ করবেন না এবং কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়নে দেশের স্বার্থ জলাঞ্জলি দেবেন না। এটা শোনা কথা, এটা সত্য মিথ্যা জানা যায় না। তবুও মূলত জেনারেল ওয়াকারের খানিকটা অনমনীয় অবস্থানের কারণেই হয়তো ডক্টর ইউনূস তার দীর্ঘমেয়াদী ক্ষমতার স্বপ্ন বিসর্জন দিয়ে নির্বাচন দিতে বাধ্য হন। অথচ ভাগ্যের নির্মম পরিহাস এই যে সেনাপ্রধানের কারণে ইউনূস নির্বাচন দিতে বাধ্য হলো, তারেক রহমানকে ফেরানো গেল এবং বিএনপি ক্ষমতায় আসার সুযোগ পেল, তারেক রহমান প্রধানমন্ত্রী হলো। আজ সেই বিএনপি সরকারের আমলেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের
পদ অনিশ্চয়তার মুখে পড়েছে। বাংলাদেশে ক্ষমতার পালাবদলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের চেয়ে রাজনৈতিক সমীকরণ এবং আন্তর্জাতিক ভূ রাজনীতি অনেক বেশি নিয়ামক হয়ে দাঁড়ায়, সেটা আমরা বহুবার দেখেছি। জেনারেল ওয়াকার হয়তো এক ডু অর ডাই পরিস্থিতির মধ্য দিয়ে দেশকে নির্বাচনের পথে নিয়ে এসেছেন, বিদেশি করিডোর এবং দীর্ঘমেয়াদী অনির্বাচিত শাসনের ব্লুপ্রিন্ট নস্যাৎ করে দিয়েছেন, কিন্তু রাজনীতিতে বাবাজি কৃতজ্ঞতার কোনো স্থান নেই। আজ যখন নতুন সরকার তার নিজস্ব নিরাপত্তা বলয় তৈরি করতে চাইছে, তখন ওয়াকারুজ্জামানের অতীত অবদান নয়, বরং তার নিয়োগকাল, কে তাকে নিয়োগ দিয়েছে, কার আমলে তিনি নিয়োগ পেয়েছেন, এবং তার বিরুদ্ধে কথিত রাজনৈতিক ট্যাগ, অর্থাৎ তিনি জামাতের মানে আমিরের ঘনিষ্ঠ বা তিনি জামায়াতপন্থী সেনাপ্রধান, এই ট্যাগই মুখ্য হয়ে দাঁড়িয়েছে। আইজিপি বাহারুল আলমের বিদায় হয়তো একটি প্রশাসনিক শুদ্ধি অভিযান হতে পারে, কিন্তু সেনাপ্রধানের সম্ভাব্য বিদায় হবে একটি গভীর রাজনৈতিক এবং কৌশলগত সিদ্ধান্ত। ওয়াকারুজ্জামান কি তার মেয়াদ পূর্ণ করতে পারবেন, নাকি তাকেও ইতিহাসের পুনরাবৃত্তির শিকার হয়ে বিদায় নিতে হবে, তা এখন সময়ের অপেক্ষা মাত্র, জানা যাবে কিছুদিনের মধ্যেই। তবে এটুকু নিশ্চিত, বাংলাদেশের ক্ষমতার করিডোরে অস্থিরতা সহসাই কাটছে না, এবং এর কেন্দ্রবিন্দুতে আবারও সেই সেনাবাহিনী, সেনাপ্রধান এবং সরকার একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে। দেখা যাক কে কাকে কেটে টিকে থাকে, কে কাকে কেটে বেরিয়ে যেতে পারে। ভালো থাকবেন।